হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইংরেজি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 16 দাগের আর কে মিশন সারদা মন্দির গার্লস স্কুল সরিষা। তো পেজ নাম্বার হলো 58। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো এখানে যে রিডিং কম্পিটিশন সিনটি দেওয়া আছে এটা হলো দ্য পাসিং ওয়ে বাপু থেকে নেওয়া আছে আর কে নারায়ণের লেখা। তো আমরা এর কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো প্রথমেই এই দাগের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখবো আর কি। এই দাগের ব্যাগ ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, ইট মিনস দ্য অথর ফেল্ট। তো দিল্লিতে ফিরে আমি সমুদ্রে অনুভব করছি, এর অর্থ লেখক কি অনুভব করেছেন? কনফিউজ অ্যান্ড ডাইরেকশনাল লেস। তো এখানে সঠিক ব্যাখ্যাটি হবে 2। এরপরে দেখো হোয়াট ইফ নাও বাপু ইজ গোয়িং, দ্য ইমোশন হেয়ার ইজ অফ। এখন যদি বাপু চলে যায় আর কি, এখানে আবেগ হলো, এখানে আবেগটা কি? হোপ, আশা। এরপরে আমরা আলোচনা করব বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে এখন পূরণ করব। উইথ বাপুস ডেমিস্ট দ্য অথর ফেল্ট। বাপুর মৃত্যুতে লেখক কি অনুভব করলেন? এরপরে দেখো উই ওয়ার প্রাউড, আমরা গর্বিত ছিলাম। তো বির 1 নম্বর অ্যান্সারটি দেখো উইথ বাপুস ডেমিস দ্য অথর ফেল্ট। তো এখানে আমরা লিখব অ্যাট সি as if the magic circle had vanished, leaving them unprotected. এরপরে দেখো 2 নম্বর উই ওয়ার প্রাউড। তো স্ক্রিনের মধ্যে অ্যান্সারটি দেখো টু বিয়ার বাপুস ব্যানার বিফোর আস ইভেন আফটার হিজ পাসিং। ওকে, এরপরে আমরা আলোচনা করব সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। What was Bapu's major contribution as a mass leader? তো জননেতা হিসেবে বাপুর বড় অবদান কি ছিল? তো সির এই অ্যান্সারটি আমরা লিখতে পারি স্ক্রিনের মধ্যে দেখো বাপু awakened people from indifference, united them and inspired them to recognize and address each others suffering for India's freedom. এরপরে আলোচনা করব আমরা 2 দাগে। এখানে একটি পোয়েম দেওয়া আছে ফেবেল রাল্ফ ওয়ালডো ইমারসনের লেখা। তো এই পোয়েমটির আমরা কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। দ্য মিনস অফ বান ইজ। তো এখানে বান বলতে বান কথার অর্থ কি? এখানে স্কোয়ারেল হবে। According to the squirrel, the mountain beside being not so small is not also as dash as the squirrel. তো এখানে শূন্যস্থানে আমরা লিপলি লিখব। ওকে, এরপরে দেখো 2 দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই? কাঠবেলি কি অস্বীকার করে না? আর একটা আছে দেখো 2 নম্বর এক্সপ্লেন দ্য ফ্রেজ হাফ সো স্প্রাই। তো হাফ সো স্প্রাই এখানে বাক্য অংশটি এখানে ব্যাখ্যা করতে বলছে। তো এই দুটির উত্তর স্ক্রিনের মধ্যে দেখো। তো বীর 1 উত্তরটি দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্রাক। বি 2 অ্যান্সারটি দেখো এখানে এক্সপ্লেন দ্য ফ্রেজ হাফ সো স্প্রাই দেওয়া আছে। তো এর অ্যান্সারটা হাফ সো স্প্রাই মিনস নট নিয়ারলি অ্যাজ লিপলি, quick or agile as the squirrel. এরপরে এখানে একটি আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি আমরা বাংলা মানুষে আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। দ্য গ্রেট ক্যাপিটাল নিউ দিল্লি ইজ ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্টস অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। তো মহান রাজধানী নয়াদিল্লি ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম একটা অর্জন। টু আর্কিটেক্টস স্যার
Sir Edwin Lutyens and Sir Herbert Baker were assigned the task of designing and layout of the 8th city of Delhi. তো দুই স্থপতি স্যার এডউইন লুটিয়েন্স এবং স্যার হার্বার্ট বেকারকে দিল্লির অষ্টম শহরের নকশা ও বিন্যাসের দায়িত্ব দেওয়া হয়েছিল। দিল্লি বিকেম দ্য ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1911 AD, officially named New Delhi in 1926 AD, and was formally inaugurated for occupation in January 1931 AD. তো দিল্লি 1911 খ্রিস্টাব্দে ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে। এটি আনুষ্ঠানিকভাবে 1926 খ্রিস্টাব্দে নতুন দিল্লি নামকরণ করা হয় এবং 1931 খ্রিস্টাব্দের জানুয়ারিতে দখলের জন্য আনুষ্ঠানিকভাবে সেটাও আবার উদ্বোধন করা হয়। দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টার্টিং পয়েন্ট ফর এনি tour of New Delhi is the All India War Memorial, popularly known as India Gate, situated at the east end of Rajpath. তো নয়াদিল্লির যে কোনো সফরের জন্য সবচেয়ে উপযুক্ত সূচনা পয়েন্ট হলো অল ইন্ডিয়ার ওয়ার মেমোরিয়াল, যা ইন্ডিয়া গেট নামে পরিচিত। রাজপথের এটি পূর্ব প্রান্তে অবস্থিত। ইট ইজ এ হিউজ স্টোন মেমোরিয়াল আর্চ designed by Sir Edwin Lutyens to commemorate more than 70,000 Indian soldiers who fell in the World War I. এটি প্রথম বিশ্বযুদ্ধে নিহত প্রায় 70,000 এর বেশি ভারতীয় সৈন্যদের স্মরণে স্যার এডউইন লুটিয়েন্সেন দ্বারা ডিজাইন করা একটি বিশাল পাথরের স্মারক খিলান। রাষ্ট্রপতি ভবন উইথ ইট ইজ 340 rooms and levees ground is the official residence of the President of India. 340 কক্ষ এবং জমকালো মাঠ সহ রাষ্ট্রপতি ভবন হলো ভারতের রাষ্ট্রপতির একটা সরকারি রাজভবন। Others important buildings of the period are the Parliament House, Secretariat Blocks, a circular marketing center, the Connaught Place, and others. সেই সময়ের অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনগুলি হলো সংসদ ভবন, সচিবালয় ব্লক, একটি সার্কুলার মার্কেটিং সেন্টার, কনট প্লেস এবং অন্যান্য। দেয়ার আর মেনি মস্কিউস, গুরুদুয়ার্স, টেম্পলস, চার্চেস অ্যান্ড মডার্ন বিল্ডিংস হুইচ স্ট্যান্ডস টেস্টিমনি টু দ্য লিভিং ভাইটালিটি অফ দিস গ্রেট সিটি। এখানে অনেক মসজিদ, গুরুদ্বার, মন্দির, গির্জা, আধুনিক ভবন রয়েছে যা এই মহান শহরের জীবন্ত প্রাণশক্তির সাক্ষ্য দেয়। তো আমরা আনসিনটি পড়লাম, এরপরে কোশ্চেন আনসারগুলি। নিউ দিল্লি ইজ ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্টস অফ, নতুন দিল্লি অন্যতম অর্জন করে, সেটা কোন সময়? দ্য ব্রিটিশ রাজ, যখন ব্রিটিশরা রাজ করে আর কি। অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল ইজ পপুলারলি নন অ্যাজ, অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল জনপ্রিয়ভাবে পরিচিত ইন্ডিয়া গেট নামে। অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল ইজ ডিজাইনড বাই, তো অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল ডিজাইন করেছেন স্যার এডউইন লুটিয়েন্স। কনট প্লেস ইজ কনট প্লেস হলো একটি সার্কুলার মার্কেটিং সেন্টার। এরপরে বি দেখে ট্রু ফলস টিএফ লিখবো শুধু। দিল্লি ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া ফ্রম দ্য ভেরি বিগিনিং, দিল্লি প্রথম দিকে ব্রিটিশ ভারতের রাজধানী ছিল, এটা অবশ্যই ফলস হবে কারণ 1911 সালে। ইন্ডিয়া গেট ওয়াজ বিল্ট ইন মেমোরি অফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ভিকটিমস, ইন্ডিয়া গেট প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে নির্মিত হয়েছিল, এটাও ফলস হবে। অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল ইজ সিচুয়েটেড অ্যাট দ্য নর্থ অফ রাজপথ,
অল ইন্ডিয়া ওয়ার মেমোরিয়াল রাজপথের উত্তর দিকে অবস্থিত, এটাও ফলস হবে কারণ পূর্ব দিকে। এরপরে রাষ্ট্রপতি ভবন ইজ এ পলিটিয়াল বিল্ডিংস উইথ 140 রুমস। তো রাষ্ট্রপতি ভবন হলো 140 কক্ষ বিশিষ্ট একটি প্রাসাদ, এটাও ফলস হবে কারণ 340টি কক্ষ ছিল। এরপরে আমরা আলোচনা করব সি দাগের ইন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, ডিসক্রাইব দ্য আর্কিটেকচার অফ ইন্ডিয়া গেট। তো এখানে ইন্ডিয়া গেটের স্থাপত্যের বর্ণনা দাও। তো এর অ্যান্সারটা আমরা আনচিনে তোমাদের দেখে দেবো। তো প্রথমে আমরা লিখবো, এটা লিখবো ইন্ডিয়া গেট লিখবো। ইন্ডিয়া গেট লেখার পর তারপরে আমরা আনসিনে চলে আসবো। তো ইন্ডিয়া গেট ইজ এ হিউজ স্টোন মেমোরিয়াল আর্চ ডিজাইনড বাই স্যার এডউইন লুটিয়েন্স টু কমেমোরেট মোর দেন 70,000 ইন্ডিয়ান সোলিডার্স হু ফেল ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার। এই পর্যন্ত লিখবো সির অ্যান্সারটি। ওকে, এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেনগুলো আলোচনা করব। তো 4 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। তো এখানে ইয়োর স্টেটমেন্ট ইজ রং, তো টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। তো আমি অ্যান্সারগুলি একসঙ্গে দেখাচ্ছি তোমাদের। তো দ্য সান ইজ দ্য বিগেস্ট স্টার, চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি তৈরি করব অ্যান্ড রিরাইট। এরপরে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড মানে বাতিল করা, এখানে গ্রুপ ভার্ব বসাবো। হু শুড হ্যাভ সিম্পথি ফর দ্য পুয়ার, এখানে ইউজ অ্যাডজেক্টিভ ফ্রম দ্য সিম্পথিস অ্যান্ড রিরাইট। এরপরে দেখো 4 দাগের উই শুড হ্যাভ সিম্পথি ফর দ্য পুয়ার। ও এটা তো আলোচনা করলাম। এবার 5 দাগের দেখো হিজ সাকসেস ওয়াজ ডিউ টু হিজ লেবার, তো ইউজ দ্য ভার্ব ফ্রম দ্য লেবার অ্যান্ড রিরাইট করবে এটাকে। ইজ অ্যাফ্রাইড অফ ডগস বিটিং হিম, চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস করবে এটাকে। তো এই 6টি কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের সাথে একসঙ্গে শেয়ার করতেছি। তো 4-এর 1 উত্তরগুলি দেখো একবার। দ্য স্টেটমেন্ট দ্যাট ইউ মেড ইজ রং, নো আদার স্টার ইজ অ্যাজ বিগ অ্যাজ দ্য সান, হিজ প্রপোজাল ওয়াজ, এখানে রিজেক্টেড ছিল তো এখানে টার্ন ইট ডাউন হবে। উই শুড বি সিম্পথিক্স টু দ্য পুয়ার। এরপরে দেখো 5 দাগের হি সাকসিডিড বিকজ হি, এখানে লেবারেট হবে। তারপরে 6 দাগের দেখো হি ইজ অ্যাফ্রাইড অফ বিইং, আবার বলতেছি হি ইজ অ্যাফ্রাইড অফ বিইং বিটেন বাই ডগস। ওকে, এরপরে 5 দাগের কোশ্চেনগুলি এখানে আনসার থেকে খুঁজে খুঁজে লিখতে হবে। সমর্থক আর এভিডেন্স প্রমাণ, তো এখানে টেস্টিমনি হবে। এরপরে দেখো কমনলি, এখানে সাধারণত, তাহলে এখানে পপুলারলি হবে। এরপরে সেকশন সি দেখো রাইটিং স্কিল দেওয়া আছে একটি। তো রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য চেঞ্জেস দ্যাট ইউ সি ইন নেচার হোয়েন স্প্রিং কামস আফটার উইন্টার। তো শীতের পরে বসন্ত এলে প্রকৃতিতে যে পরিবর্তনগুলি দেখতে পাও আর কি, তার উপর একটি অনুচ্ছেদ লিখতে হবে 100টা শব্দের মধ্যে। তো এখন এটি আমরা আলোচনা করব। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।